দর্শক, ২৬ টুকরো লাশের রহস্য উন্মোচন নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়। চলে যাচ্ছি তার কাছে। তন্ময়, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। তন্ময়, এই যে ২৬ টুকরো লাশের রহস্য উন্মোচন নিয়ে এত আলোচনা হচ্ছে এবং রহস্য উন্মোচন হয়ে গিয়েছে, শুরুতেই শোনা যাচ্ছিল যে এটি ত্রিভুজ প্রেমের গল্প, কিন্তু এখন শোনা যাচ্ছে যে ব্ল্যাকমেইলের পরিকল্পনা ছিল। আসলে রহস্যের জটটা কোথায়? জি, এটি আসলে একটি রহস্যজনক হত্যাকাণ্ড। কারণ হচ্ছে যে হত্যার শিকার হয়েছেন আশরাফুল ইসলাম, তার বাড়ি রংপুরে, এবং যে হত্যাকাণ্ডের প্রধান আসামি তারই বন্ধু জরেজুল, তিনি হত্যাকাণ্ডের প্রধান আসামি, তার বাড়িও রংপুরে। এবং এই যে মাঝখানে একজন নারী, তার নাম শামীমা, তার বাড়ি হচ্ছে কুমিল্লার দাউদকান্দিতে। তো ঘটনার দিন, অর্থাৎ লাশ উদ্ধারের ঘটনা হচ্ছে 13ই নভেম্বর। আপনি জানেন যে সেদিন আওয়ামী লীগ ঘোষিত লকডাউন ছিল ঢাকাতে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়াও ছিল খুব কম, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু ছিল বেশ চোখে পড়ার মতো। তো সেদিন দুপুরবেলা দুটি ড্রামে করে হাইকোর্ট এলাকার সামনের রাস্তায় দুটি ড্রামে লাশ ফেলে যায়, ড্রামে করে, যে এই দুইজন জরেজুল এবং শামীমা। এই শামীমা হচ্ছে প্রথমে সম্পর্ক হয় জরেজুলের সঙ্গে, প্রায় 1 বছর ধরে জরেজুলের সঙ্গে পরক্রিয়ার সম্পর্ক। এবং এই তিনজন ব্যক্তি, অর্থাৎ নিহতের শিকার আশরাফুল, গ্রেপ্তার জরেজুল এবং আরেকজন গ্রেপ্তার নারী শামীমা, তিনজনই কিন্তু বিবাহিত। তো তিনজনের মধ্যেই অবৈধ সম্পর্ক ছিল। মূলত এই অবৈধ সম্পর্কর জেদ ধরে মূলত হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এবং হত্যাকাণ্ডের ঘটনাটি আসলে তাদের পূর্ব পরিকল্পনা ছিল না, তাদের পরিকল্পনা ছিল ভিন্ন, কিন্তু তাৎক্ষণিকভাবে আসলে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। এবং এই হত্যাকাণ্ডে জরেজুল, তিনি মূলত প্রধান, তার পরিকল্পনা, এবং এই হত্যাকাণ্ডে সহযোগিতা করেন শামীমা। এবং সে হত্যাকাণ্ডের দিন তারা একই ফ্ল্যাটে ছিলেন, তারা একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন, সেই ফ্ল্যাটেই তারা হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। এবং পরবর্তীতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং র্যাব এই দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরে আজকে আসলে রহস্যের জট খোলে, যে প্রথম দিকে বলা হচ্ছিল ত্রিভুজ প্রেমের সম্পর্ক, কিন্তু পরবর্তীতে আসলে যেটি দেখা গেল, ব্ল্যাকমেইল করে তাকে মূলত ডেকে আনা হয় এবং ডেকে আনার পরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এবং আমরা কিন্তু দেখেছি পুলিশ এবং র্যাবের কথা যেটি বলছিলেন, খুব দ্রুত গ্রেফতার প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। শামীমা তো স্বীকারোক্তি দিয়েছে। এখন যদি একটু জিজ্ঞেস করি যে শামীমার ভূমিকা এবং তার স্বীকারোক্তিতে ঘটনা প্রবাহে কি কোনো অসামঞ্জস্য দেখা দিয়েছে কিনা, এবং সাথে সাথে জানতে চাই যে দ্রুত গ্রেফতার প্রক্রিয়া, এখানে আইন শৃঙ্খলা বা তদন্তকারী সংস্থার কোন পদ্ধতিগত বা সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে? হত্যাকাণ্ডের পরে যখন মরদেহ উদ্ধার করা হয়, মরদেহটা কিন্তু 26টা টুকরা করা হয়, মাথা থেকে পা পর্যন্ত 26টি টুকরা করা হয়। এবং টুকরার পরবর্তীতে আপনি জানেন যে এর আগেও আমরা একটি নিউজে আপনার সঙ্গে আলোচনা করছিলাম, দর্শকরাও জানে, সেটি হচ্ছে যে হত্যাকাণ্ডের পরে একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ, তার নাম পরিচয় শনাক্তে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি রয়েছে, সেটি পুলিশের কাছে রয়েছে। এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট সেই পদ্ধতি তাদের কাছে রয়েছে। সঙ্গে সঙ্গে সিআইডির টিম ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে যেয়ে তারা ফিঙ্গার নেয়, মরদেহের ফিঙ্গার নেয়, এবং ফিঙ্গারপ্রিন্টে কিন্তু বেরিয়ে আসে তার এনআইডির সম্পূর্ণ তথ্য, অর্থাৎ তার বাড়ি রংপুর, তার নাম হচ্ছে আশরাফুল হক। তো এই ধরনের সব তথ্য বেরিয়ে আসে এবং পরবর্তীতে জানা যায় তিনি ঢাকায় এসেছিলেন ব্যবসায়ের কাজে। তো সিআইডি প্রথমে মরদেহ শনাক্ত করে, নাম পরিচয় শনাক্ত করে, এরপরে কিন্তু ছায়া তদন্ত শুরু করে হত্যাকাণ্ডের ঘটনায় কারা জড়িত রয়েছে এবং লাশ এখানে কারা ফেলে গেল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং একই সাথে র্যাব তদন্ত শুরু করে। এর মধ্যে কিন্তু মামলা হয়। এই আশরাফুলের বড় বোন, তিনি গতকাল শাহবাগ থানায় একটি মামলা করেন, হত্যার মামলা, যেটি এই জরেজুলকে প্রধান আসামি করে মামলা করা হয়, কিন্তু মামলার সেখানে শামীমার নাম কিন্তু ছিল না। অর্থাৎ এই হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির পরিবার কিন্তু শামীমার ঘটনাটি জানতো না, জানতো যে জরেজুল এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। তো ডিবি তদন্ত করার এক পর্যায়ে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে পলাতক অবস্থায় জরেজুলকে গ্রেপ্তার করে গতকাল রাত্রে। এবং গতকাল রাত্রে একই সঙ্গে কুমিল্লা থেকেই এই শামীমাকে গ্রেপ্তার করা হয়।
মূলত আপনি যেটি বলছিলেন, খুব দ্রুততার সঙ্গেই র্যাব এবং পুলিশ এই আসামি গ্রেপ্তার করে এবং যে ঘটনাটি ঘটেছে এটি আসলে উদ্ঘাটন করে। আমরা দেখেছি অনেক দিন পরেও কিন্তু ঘটনা উদ্ঘাটিত হয় না, আসামি গ্রেপ্তার হয় না, কিন্তু এই ঘটনাতে আমরা পুলিশের খুব সক্রিয় ভূমিকা দেখলাম। একদমই তাই। এবং তন্ময়, এই ঘটনাটি কিন্তু আজকেই প্রথম নয়, দুঃখিত, আমরা এর আগেও অনেক ঘটনা দেখেছি, হরহামেশাই কিন্তু এমন ঘটনা ঘটছে এবং মাত্র 10 লাখ টাকার জন্য এই নৃশংস হত্যাকাণ্ড, এবং যতদূর জানি যে মাদক সেবন করে ঘটনাটি ঘটানো হয়েছে। আমরা আসলে কেন এত নৃশংস হয়ে উঠছি, আপনার কি মনে হয়? জি, এটি আসলে সামাজিক পারিপার্শ্বিক অবস্থা। কারণ আপনি দেখে থাকবেন যে বিভিন্ন টিভি সিরিয়ালে এই ধরনের নৃশংসতম খুনের ঘটনা দেখায়, বা আমরা বিভিন্ন গল্প শুনি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু এই জিনিসগুলো আসে। এবং এর প্রধান একটি অন্যতম কারণ হচ্ছে যে মাদক সেবনের ফলে কিন্তু মানুষ নৃশংস থেকে নৃশংসতম হয়ে যাচ্ছে এবং হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাচ্ছে। এই ঘটনায় কিন্তু র্যাব দাবি করছে ইয়াবা সেবন করেছিল জরেজুল, এবং তিনি ইয়াবা সেবনের পরে আসলে এরকম 26 টুকরা করে। আর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির দাবি যে তারা কিন্তু মাদকের কোনো সংশ্লিষ্টতা পায়নি। অর্থাৎ দুই বাহিনীর কিন্তু দুই রকম বক্তব্য আসছে হত্যাকাণ্ডের আগের ইস্যুতে। র্যাবের দাবি, আমি বলছিলাম ইয়াবা, কিন্তু ডিবি বলছে এখানে কোনো ইয়াবার কোনো সংশ্লিষ্টতা নাই, মূলত টাকা পয়সা নেয়ার কারণে, অর্থাৎ এই যে 10 লাখ টাকার কথা আসছে, এই টাকা নেয়ার কারণেই মূলত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং একটি অন্যতম ইস্যু ছিল অবৈধ সম্পর্ক, পরকীয়ার যে সম্পর্ক, এই সব সম্পর্ককে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা। একদমই তন্ময়, আমি এখানেই আসতাম যে এই আলোচনাগুলো হচ্ছে বা এই রহস্যময় খুন ঘটছে, এর সঙ্গে একটি বিষয় না আসলেই নয়, সেটা হচ্ছে পরকীয়া, ত্রিভুজ প্রেমের গল্প বা পরকীয়া যেটি বলি না কেন, এই সব সম্পর্কে কিন্তু শেষ পরিণতি আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি মৃত্যু। তো এই ধরনের অপরাধ থেকে আসলে পরিত্রাণের উপায় কি, আপনার কি মনে হয়? জি, সম্প্রতি আসলে এই ধরনের ঘটনা বেড়েই চলেছে। কারণ এই পরকীয়ার যখন সম্পর্ক চলে আসে তখন কিন্তু একটি নয়, দুটি নয়, 3টি পরিবার এখানে আসলে ভুক্তভোগী হয়। এই ঘটনা কেন্দ্র করে আপনি দেখেন শামীমাও কিন্তু ম্যারিড, অন্যদিকে জরেজুল ম্যারিড, এবং যে নিহত ব্যক্তি আশরাফুলও ম্যারিড। তো 3 পরিবার এখানে ভুক্তভোগী, এবং 3 পরিবার সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু ভুক্তভোগী। তো পরকীয়ার এই অবৈধ সম্পর্কের ফলে শেষ পরিণতি আসলে বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যু বা খুনের মতো, নৃশংসতম খুনের মতো ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এবং এই ঘটনায় হচ্ছে, আমি একটু আগের থেকে একটু বলতে চাই, এই জরেজুল যে প্রধান আসামি, তিনি কিন্তু মালয়েশিয়া থাকতেন। মালয়েশিয়ায় থাকাকালীন এই শামীমার সাথে একটি অ্যাপের মাধ্যমে পরিচয় হয়, এবং পরিচয়ের পরে যখন জরেজুল দেশে আসেন তখন ঢাকা এয়ারপোর্টে শামীমা রিসিভ করতে যান। রিসিভ করার পর থেকে তাদের মধ্যে সম্পর্ক শুরু হয়। 1 মাস আগের থেকে সম্পর্ক হয় আশরাফুলের সঙ্গে। এই যে ত্রিভুজ প্রেমের সম্পর্ক, মানে কেউ কাউকে আসলে মেনে নেয়ার মতো ঘটনা নয়, এক প্রকার টাকার লোভে আসলে ফাঁদ পাতা হয়। ফাঁদ পাতার পরে এরকম নৃশংসতম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এবং এখানে যে মূল অপরাধটা, বা আমি যদি বলি সামাজিক যে অবক্ষয়, পরকীয়াটা অন্যতম। একদমই তাই। এবং প্রতিনিয়তই ঘটছে এসব ঘটনা, তবুও কিন্তু আমাদের মধ্যে সচেতনতাটা আসছে না। আমরা প্রত্যাশা করব সবাই যেন সচেতন হয় এবং এই ধরনের সম্পর্ক থেকে বিরত থাকেন। তন্ময়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।